আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন ১.৫ বছর পর অনির্বাচিত সরকারের হাত থেকে মুক্তি পেল বাংলাদেশ। হয়ে গেল নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সাথে হয়ে গেল মন্ত্রিপরিষদ গঠন এবং নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথও। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানের পুরো মন্ত্রিপরিষদের সবচেয়ে বড় চমক হলো ১.৫ বছর পর বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের অন্তর্ভুক্তি। অতীতে যেটি ঘটেনি সেটি ঘটেছে এবার। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যম সহ নানা মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। সেসব আলোচনায় উঠে আসছে নানা ধরনের কথা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির একাধিক শীর্ষ নেতা মাত্র ৯ মাস আগে খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন, বিদেশি নাগরিক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ করেছিলেন, তাদের কি এখন পাশাপাশি চেয়ারে বসে ক্যাবিনেটের মিটিং করতে হবে, নিতে হবে সিদ্ধান্ত। খলিলুর রহমানের এই নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমের একটি আলোচনা হলো মার্কিন সুপারিশে বিএনপির সাথে আগে থেকেই বনিবনা হওয়ার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাবিনেটে ডক্টর খলিলুর রহমানকে রাখতে বাধ্য হয়েছেন তারেক রহমান। আবার অনেকে বলছেন এর মাধ্যমে আসলে অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের শক্তিশালী অংশটি যে বিএনপির গুপ্ত লোক ছিল সেটিরই কি ইঙ্গিত দেয় এই নিয়োগ। প্রশ্ন হলো, এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও দলটিতে পররাষ্ট্র বা ডিপ্লোমেসি নিয়ে কাজ করেছেন এমন বেশ কয়েকজন রাজনীতিবিদ থাকা সত্ত্বেও, এমনকি তারেক রহমান চাইলে বিএনপিপন্থী অনেক এক্সপার্টকেও এ পদে নিয়োগ দিতে পারতেন, তা সত্ত্বেও কেন এমন একজনকে চেয়ারে বসানো হলো যাকে নিয়ে জনমনে সন্দেহ আছে, তাও আবার যেন তেন সন্দেহ নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আছে। সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে এভাবে নজিরবিহীনভাবে রাজনৈতিক সরকারি ক্যাবিনেটে রাখাটা নিয়ে বিতর্ক হবে সেটি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীও জানেন। তারপরও তিনি কেন রাখলেন? বিষয়টি কি ৩০শে নভেম্বর দেশে ফিরতে না পারা নিয়ে তারেক রহমানের যে চাপের কথা বলেছিলেন সেরকম কিছু? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গতকালের ভিডিওতে আমরা জানিয়েছিলাম বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। হয়েছেও তাই। বিএনপি বলেছে বর্তমান সংবিধানে সংস্কার পরিষদের কোনো বিধান না থাকায় তারা শপথ নেননি। বিএনপির এমন সিদ্ধান্তে হয়ে গেছে এক প্রস্ত নাটক। ১ ঘন্টা আগে জামাত ও এনসিপি নেতারা তেলে বেগুনে জ্বলে উঠেছিল, বলেছিল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামাতের ১১ দলীয় জোট সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না। কিন্তু ১ ঘন্টার মধ্যে দম ফুরিয়ে যায় জামাত এনসিপির। শেষমেশ তারা শপথ নিয়েছে। বিকেলে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গত বছরের ১৩ই মার্চ বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর স্থাপনের আলোচনা শুরু হয়। ২৮শে এপ্রিল সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরপর থেকে এটি নিয়ে সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়। গুঞ্জন ওঠে খলিলুর রহমান মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সুবিধা দিতে চান, সেনাবাহিনীর বিরোধিতা সত্ত্বেও তাদের সাথে আলোচনা চালাচ্ছেন। দুই পক্ষের ওই যোগাযোগ বিষয়ে এপ্রিল মাসে একটি কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানায় মিয়ানমারের সামরিক জান্তা। এই আলোচনার আগুনে ঘি ঢেলেছিলেন খলিলুর রহমান নিজেই। ৬ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান মন্তব্য করেন, সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের উপরে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ। কে কি বলল যায় আসে না। এরপর প্রকাশ্যে জনসভায় তীর ছোড়েন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা খলিলুর রহমানকে ইঙ্গিত করে গত ১৭ই মে খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, সরকার একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের
সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত অ্যারোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলেছেন তাতে নাকি কিছু যায় আসে না। সালাউদ্দিন আহমেদ অধ্যাপক ইউনূসের উদ্দেশ্যে বলেছিলেন, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন। এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি করার জন্য। পরদিন সালাউদ্দিন আহমেদের অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন ডাকেন খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেন। বলেছিলেন, কেবল তিনি আমেরিকায় থাকছেন বলে যদি বলা হয় তিনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে। তাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে। ওই ব্রিফিংয়ে জনাব খলিলুর রহমান তার বিরুদ্ধে ওঠা বিদেশি নাগরিকত্বের প্রমাণ চান। পরদিন মানে 22শে মে খলিলুর রহমানের এই বক্তব্যে ক্ষোভ ছাড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জনাব রিজভী আহমেদ অতি দ্রুত ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। জনাব রিজভী তখন বলেছিলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। মানবিক করিডোরের নামে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে চাচ্ছে। তাই অতি দ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করেছে বিএনপি। ওই দিন রিজভী আহমেদ আরও বলেছিলেন, ডক্টর খলিলুর রহমানের অবস্থান প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রাখছেন তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ। খলিলুর রহমানকে বিএনপির অস্বস্তি পৌঁছায় যমুনার দরবার পর্যন্ত। 24শে মে যমুনার অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। সেখানে তারা লিখিতভাবে যে দাবিগুলো জানান তার মধ্যে একটি ছিল সরকার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। বৈঠক শেষে যমুনার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পদত্যাগের ব্যাপারে তারা লিখিত বক্তব্য জানিয়েছেন। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বাদ দেওয়ার জন্য লিখিত বক্তব্য দেয়া হয়েছে। কিন্তু মে মাসের ওই উত্তেজনা হঠাৎ করে নাটকীয় মোড় নেয় জুন মাসে। 13 জুন অধ্যাপক ইউনূস ঢাকা থেকে উড়াল দিয়ে লন্ডনে যান তারেক রহমানের সাথে বৈঠক করতে। সেই বৈঠকের আগ পর্যন্ত খলিলুর রহমান সম্পর্কে বিএনপির নেতারা বিষোদ্গার করেছিলেন, কিন্তু ওই বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফ করেন খলিলুর রহমান। যে খলিলুর রহমানকে বিদেশি নাগরিক বলেছিলেন বিএনপি নেতারা, যার বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, তার সাথে লন্ডনে তারেক রহমান বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হ্যান্ডশেক করেন। সূত্রগুলো বলছে, ওই বৈঠকের মধ্যস্থতাকারীদের মধ্যে একজন ছিলেন খলিলুর রহমান। দুজন পশ্চিমা রাষ্ট্রদূতের সহায়তায় তিনি সে সময় বিএনপির শত্রু থেকে লন্ডনে তারেক রহমান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তবে এর পরও অন্তর্বর্তী সরকারের আমলে গত ডিসেম্বর পর্যন্ত বিএনপি পুরোপুরি জনাব খলিলুর রহমানকে আস্থায় নিতে পারেননি। বিএনপির বিরোধিতার কারণে গত ডিসেম্বরে অধ্যাপক ইউনূস খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে চেয়েও পারেননি। গত বছরের ডিসেম্বরে হাদি নিহত হওয়ার পর যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়, তখন একটি তথ্য ছড়িয়ে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে খলিলুর রহমানকে তার পদে বসানো হচ্ছে। এ সংক্রান্ত খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। সূত্রগুলো বলছে, সরকার তখন এই পদক্ষেপ নিতেও গিয়েছিল, কিন্তু তাতে বাদ সাধে বিএনপি ও জামাত ইসলামী। তাই খলিলুর রহমানকে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা করার সিদ্ধান্ত আর এগোয়নি। প্রশ্ন হলো, ডিসেম্বরে যে খলিলুর রহমানকে নিয়ে বিএনপির আপত্তি ছিল, সেই খলিলুর রহমানকে মাত্র 2 মাসের ব্যবধানে বিএনপি কেন হাই ভোল্টেজ মন্ত্রণালয়ের দায়িত্ব দিল? সূত্রগুলো বলছে, গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ওয়াশিংটন, দোহা, দুবাই, দিল্লি ও ঢাকাতে খলিলুর রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসব বৈঠকের সাফল্য হিসেবে খলিলুর রহমান তারেক রহমানের ক্যাবিনেটে জায়গা করে নিয়েছেন। আবার ইউনূস সরকার বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হিসেবে রেখে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিটি। এই চুক্তিটি করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন খলিলুর রহমান।
সামাজিক মাধ্যমে অনেকে বলছেন মার্কিন ডিপ স্টেটের চাহিদা মতো নতুন সরকারকে খলিলুর রহমানকে জায়গা দিতে হয়েছে। জনশ্রুতি আছে দীর্ঘদিন আমেরিকা থাকার কারণে খলিলুর রহমান মার্কিন লবির লোক। আবার খলিলুর রহমান ভারতের অজিত দোভালের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অধ্যাপক ইউনূসের শাসনামলে। বিশেষ করে খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম সম্মেলনে যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগে 18 নভেম্বর দিল্লি গিয়েছিলেন। এমনকি 2024 সালের ব্যাংককে যখন অধ্যাপক ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়, সেখানেও অজিত দোভালের সাথে খলিলুর রহমানকে বৈঠক করতে দেখা গিয়েছিল। আবার বিএনপি নেতারা প্রকাশ্যে খলিলুর রহমানের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব থাকার অভিযোগ করেছিলেন। মন্ত্রী হিসেবে শপথ নিলে সংবিধান রক্ষার শপথ নিতে হয়। বিএনপি নেতাদের মধ্যে যারা এমন প্রকাশ্যে করা অভিযোগ করেছিলেন তাদের কাল থেকে পাশাপাশি চেয়ারে বসে ক্যাবিনেট মিটিং করতে হবে। অবশ্য গত বছর 21শে মে প্রেস ব্রিফিংয়ে খলিলুর রহমান দাবি করেছিলেন তিনি বাংলাদেশের নাগরিক, যদিও দীর্ঘদিন ধরে পরিবারের সাথে আমেরিকা থাকেন। কিন্তু পদত্যাগের আগে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়ার সম্পদের হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের বাইরে তার বেশি সম্পদ আছে। সেটার পরিমাণ 46,35,850 ইউএস ডলার। একজন নাগরিক ছাড়া এত বিপুল পরিমাণ সম্পদ থাকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আবার অনেকে মনে করছেন অতীতে অন্তর্বর্তী হোক কিংবা তত্ত্বাবধায়ক কোনো সরকারের কোনো উপদেষ্টা পরবর্তী রাজনৈতিক সরকারের মন্ত্রী কিংবা অন্য কোনো দায়িত্বে যোগ দেয়নি, কারণ বিষয়টির সাথে নিরপেক্ষতা ও স্বচ্ছতার প্রশ্ন জড়িত। অধ্যাপক ইউনূসের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখাকে বিএনপির ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর কাজ করার ফলাফল হিসেবে মন্তব্য করেছেন। 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদে শপথ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমান যদি বিএনপি সরকার অংশ হন তাহলে কিন্তু প্রশ্ন আসবে যে আগের অন্তর্বর্তী সরকারে তিনি ওই দলের হয়ে কাজ করেছেন। নির্বাচনে যে কারচুপি হয়েছে বা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা প্রমাণিত হয়েছে তার মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে। নাহিদ ইসলাম আরো বলেন, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করার কারণ ছিল নিরপেক্ষতা। তখন কিন্তু ব্লেম দেওয়া হয়েছিল, এরপর ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল। বিএনপির একাধিক সূত্র বলছে এমন ব্লেম বা অভিযোগ যে আসবে সেটি তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানতেন। এমন না যে বিএনপির মতো বড় একটি দলে পররাষ্ট্র বিষয়ক অভিজ্ঞ লোক নেই। তেমন হলে বিএনপিপন্থী কোনো সাবেক ডিপ্লোম্যাটকে টেকনোক্রেট মিনিস্টার করা যেত। তাহলে কেন তারেক রহমান খলিলুর রহমানকে টেকনোক্রেট মিনিস্টার করলেন সে প্রশ্নের উত্তরে মুখ খুলতে চান না বিএনপির কেউই। তবে বুঝিয়ে দিয়েছেন এমন কিছু চাপ আছে যেটি প্রকাশ্যে বলা সম্ভব নয়। বিএনপির এক সিনিয়র নেতা বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় তারেক রহমান যখন দেশে আসছিলেন না তখন তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান তখন লিখেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির সিনিয়র নেতা বলেছেন, তখন যেমন চাপ ছিল যে কারণে সবকিছু তারেক রহমান খোলাসা করতে পারেননি, সরকার গঠনেও অনেক চাপ আছে। যদি সত্যি সে চাপ থাকে তাহলে 2/3 আসনে জয়ী হওয়া শক্তিশালী বিএনপিকে কতটা ভোগায় সামনের দিনগুলোতে সেটাই দেখার বিষয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান এবং সাংবিধানিক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসা আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ডক্টর আলী রিয়াজ একজন লেখকও বটেন। একই অঙ্গে এত রূপের ও গুণের অধিকারী মানুষটি আগামীকাল 17 ফেব্রুয়ারি ইউনূস সরকারের পতন ও তারেক জিয়া সরকারের ক্ষমতা গ্রহণের পর গ্রেপ্তার হতে যাচ্ছেন বলে ঢাকার আকাশে বাতাসে জোর জল্পনা শুরু হয়েছে। গ্রেপ্তারের দুটো কারণ ভাসছে বাতাসে। একটি হলো সংবিধান সংস্কারে তার অতিরিক্ত আগ্রহ
এবং তার সভাপতিত্বে তৈরি সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ নিয়ে বিএনপি দলের সঙ্গে তার তীব্র বিরোধ। জুলাই চার্টারে যেসব সুপারিশ করা হয়েছে তার বেশ কিছু প্রধান ধারা নিয়ে বিএনপি দলের তীব্র আপত্তির কথা এখন আর গোপন নেই। বেশ কিছু বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আলী রিয়াজের সঙ্গে বিএনপির বিভিন্ন নেতা, এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঝগড়া অনেক সময় শোভনতার সীমা অতিক্রম করে যাকে বলে একবারে হাতাহাতির পর্যায়ে চলে যাওয়ার মতো নাকি হয়েছিল। এখন নির্বাচনের ফল প্রকাশের পর বিএনপির সরকার গঠন যখন কেবলমাত্র আর কয়েক ঘন্টা দূরে, তখন বাংলাদেশের ক্ষমতার অলিন্দে কানাঘুষো চলছে আলী রিয়াজকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাকি বিএনপি নিয়ে ফেলেছে। তবে বিএনপি এই শিক্ষা দেওয়ার ব্যাপারটি রাজনীতি মুক্ত রাখতে চায় এবং প্রতিহিংসা মুক্ত রাখতে চায়। কেউ যাতে মনে না করে যে মোহাম্মদ ইউনূসের সরকারের মতো রাজনীতির পথে চলে এই জিনিসটা করতে যাচ্ছে। বিএনপি রাজনীতির স্ট্যাম্প লাগাতে চায় না বিএনপি ইউনূস সরকারের মতো সব কাজে। তাতে সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে না, তেমনি আইনের শাসনের প্রবর্তন দেওয়ার বার্তাও যাবে জনগণের কাছে। তাতে সরকারের প্রশংসাও জুটবে। আর এজন্য সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি নেতাদের অপমান করার বিষয়টিকে অন্য একটি বিষয়ের মলাটের আড়ালে ঢেকে ডক্টর আলী রিয়াজকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্ব। মলাটে থাকবেন কে থাকবেন? মলাটে থাকবেন কবি এবং খ্যাতনামা মুখ অতন্দ্রা রিপা। তিনি গত নভেম্বরে একটি গুরুতর অভিযোগ এনেছেন আলী রিয়াজের বিরুদ্ধে। অভিযোগটি হলো বিয়ের টোপ দিয়ে রিপার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা, তার ফলে অতন্দ্রা রিপার গর্ভবতী হয়ে যাওয়া এবং কেলেঙ্কারির হাত থেকে বাঁচতে প্রেমিকাকে বুঝিয়ে সুঝিয়ে গর্ভপাতে বাধ্য করা, তারপর গর্ভপাত হয়ে যাওয়ার পর আর প্রেমিকাকে বিয়ে করতে না চাওয়া এবং সব সম্পর্ক কেটে দেয়া। ক্ষুব্ধ প্রেমিকা তখন পুলিশের কাছে যান নালিশ করতে। কিন্তু ইউনূসের পুলিশের সাধ্য কি যে ইউনূসের বন্ধুকে ধরে? যেখানে খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় বাংলাদেশের রাজপথে, সেখানে ডক্টর আলী রিয়াজের মতো পণ্ডিত মানুষ, গুণী মানুষ ধর্ষণের মতো সামান্য অপরাধে, কথা ভাঙার অপরাধে, ছলনার অপরাধে হাজতে ঢুকবেন? এমনটা হয় কখনো? হয় না। সবচেয়ে বড় কথা, দেশের কাজ করবার জন্যে যিনি তার স্ত্রীকে সেই সুদূর আমেরিকায় রেখে ঢাকায় বিরহী জীবন কাটাচ্ছেন, তার কি এই প্রচণ্ড কাজের মধ্যে একটু আনন্দ, নারী সঙ্গ পাওয়ার অধিকার নেই? আরে বাবা, দেবতাদের পর্যন্ত মতিভ্রম হয়, আর আলী রিয়াজ তো সামান্য মানুষ। ইউনূসের মতো 86 বছরের বুড়ো হাবড়া নন, কিন্তু তার নামেও তো ওঠে কি যেন লামিয়া মুর্শেদ, আরও সব কত কি নামটাম আছে। যাক সেসবগুলো থাক। তো কথা হলো কি, ইউনূসের মতো 86 বছরের বুড়ো হাবড়া নন আলী রিয়াজ, সবে 68 বছর বয়স তার। তাই অতন্দ্র রিপার সঙ্গ সুখ নিতে তিনি গেছেন। আর সেই প্রক্রিয়ায় সন্তান আসাটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু হয়নি। যেটুকু অস্বাভাবিক সেটা হলো রিয়াজ সাহেবের বিয়ের টোপ দিয়ে মহিলাকে শয্যায় টেনে আনা। আচ্ছা, টেনে না হয় আনলে, কিন্তু এই রকম একটা বড় ভুল বলুন আর অপরাধ বলুন, কিভাবে করে ফেললেন এত বড় পণ্ডিত মানুষটা? যদি প্রিকশন নিয়ে, বাজারে তো অনেক কিছু পাওয়া যায় ওষুধপত্র,
সেসব নিয়ে শয্যায় যেতেন, তাহলে তো আর এই হ্যাপায় পড়তে হতো না। আমেরিকায় আলী রিয়াজের এক পত্নী আছেন, তার নাম সগুপ্তা জাবিন। তাদের একটি বড় মেয়ে, তাদের একটি কন্যাও আছেন। তিনি যথেষ্ট বিবাহ হয়েছে শুনিনি এখনো, তবে বিবাহযোগ্যা। যতটা খবর পেয়েছি, আলী রিয়াজের পত্নী সগুপ্তা জাবিন তিনি পেশায় ইঞ্জিনিয়ার, খুব রাশভারী এবং জাদরেল গোছের। আলী রিয়াজ তাকে বলেছিলেন অতন্দ্রা আমেরিকায় আসবে না কখনো। মানে সব কিছু ফাঁস হয়ে যাওয়ার পর তিনি বলেছিলেন স্ত্রীকে, আলী রিয়াজ, অতন্দ্রা রিপা আমেরিকায় আসবে না কখনো, সে ঢাকায় থাকবে। সগুপ্তা আমেরিকার বিবি আর রিপা হবে আলী রিয়াজের ঢাকার বিবি। রিয়াজ সাহেব এটাও নাকি জানিয়েছিলেন যে তিনি কথা দিচ্ছেন শাস্ত্রে 4টির পারমিশন থাকলেও বাকি জীবনে আর কোনো বিয়ে তিনি করবেন না। কিন্তু কাজ হয়নি এসব কথায়। ফলত সত্যিটা হলো যে কবি রিপাকে তিনি বলতে বাধ্য হয়েছেন যে ক্ষমা করো প্রিয়া। প্রিয়া ক্ষমা করেননি, গেছেন পুলিশে। কিন্তু ঢাকার মানুষ হলেও কবি মানুষ তো, 1.5 বছরেও এত কিছু দেখলেন, তবু চিনলেন না ইউনুস জমানার পুলিশকে, ইউনুস জমানার আইন কানুন পরিস্থিতিকে। ফলে যা হবার তাই হয়েছে। প্রতারণার অভিযোগে অভিযুক্ত বুক ফুলিয়ে, মানে অভিযুক্ত আলী রিয়াজ বুক ফুলিয়ে গলায় মালা ঝুলিয়ে সভা সমিতিতে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত, হাততালি কুড়োচ্ছেন। আর বেচারি অভিযোগকারিণী তিনি হাজতে দিন কাটাচ্ছেন। পুলিশ তাকে আদালতে হাজির করেছে আটক করার 5 দিন পর, শোনা যাচ্ছে 120 ঘন্টার মাথায়। সুতরাং তার জন্য জজ সাহেব পুলিশকে যে একটু বকে দেবেন যে কেন বাবা তোমরা 24 ঘন্টার মধ্যে আনোনি, কেন এত 5 দিন সময় লাগলো। কিন্তু পুলিশকে যে বকে দেবেন সেটাও জজ সাহেব বকেননি। উল্টে মিথ্যে কথা বলার জন্য একজন মানি লোকের চরিত্র হনন করার অভিযোগে বিচারক বেচারি ওই মহিলাকে অতন্দ্রা রিপাকে জামিন দিতেও ভয় পাচ্ছেন। তবু বলবো ভাগ্য ভালো অতন্দ্রা রিপার। এই জন্যেই ভাগ্য ভালো বলছি যে বন্দি হওয়ার 3 মাসের মধ্যেই ইউনুসের বিদায় হচ্ছে। আর ইউনুসের বিদায় মানে বন্ধু আলী রিয়াজেরও বিদায়, এই উপদেষ্টা পরিষদের বিদায়। উপদেষ্টা পরিষদ কোথায় পালাবে এখন সেই চিন্তায় ব্যস্ত। নির্বাচনে তারেক রহমানের এই বিপুল জয় না হলে কত কি ষড়যন্ত্র যে এতক্ষণ শুরু হয়ে যেত বাংলাদেশে তার ঠিক নেই। চাকা ঘুরেছে বলেই তো অতন্দ্রার জেল হাজত থেকে বেরোবার সম্ভাবনা তৈরি হয়েছে, আর রিয়াজ সাহেবের জেলে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আর বিএনপির পরিকল্পনায় জুলাই চার্টারের দায়ে রিয়াজ সাহেবের ঝুঁটি ধরে টান মারা নয়, টান মারা হবে এক মহিলাকে বিয়ের টোপ দিয়ে তার সঙ্গে যৌন সংসর্গ করা এবং তাকে প্রতারণার অভিযোগ। দেখুন, আইনের একটা মৌলিক নীতি হলো ইকুয়ালিটি বিফোর ল, বা আইনের চোখে সবাই সমান। কিন্তু অতন্দ্রা রিপা এবং আলী রিয়াজকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাবলী সেই নীতিকে এক বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। একটি গণতান্ত্রিক বা সংস্কারমুখী রাষ্ট্রে অভিযোগকারীর তো সুরক্ষা পাওয়ার কথা, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে উল্টো ছবি। যখন একজন নারী একজন ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনেন, তখন কোনো তদন্ত না করেই তাকে চরিত্র হননকারীর তকমা দিয়ে গ্রেপ্তার করা এবং আইনি সময়সীমা লঙ্ঘন করে 120 ঘন্টা আটকে রাখা স্পষ্টতই ক্ষমতার অপব্যবহার। এখানে তো আলী রিয়াজ মামলা করেননি যে তার চরিত্র হনন করেছে, মানহানি মামলা, সেটা তো আলী রিয়াজ করেননি। একটি মহিলা, একটি মেয়ে অতন্দ্রা রিপা মামলা করেছিল যে তাকে প্রতারণা করা হয়েছে। কিন্তু কি করা হলো, তাকেই অতন্দ্রা রিপাই এখন জেল হাজতে। আর আলী রিয়াজ ওই যে বললাম মালা ঝুলিয়ে গলায় তিনি ভাষণ দিয়ে যাচ্ছেন। আলী রিয়াজ এটা এই যে ব্যাপারটা, এটা তো একেবারে স্পষ্টত ক্ষমতার অপব্যবহার।
আলী রিয়াজ অন্তর্বর্তী সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং জুলাই সনদের উপকার হওয়ার কারণে তাকে জিজ্ঞাসাবাদের আওতায় না নিয়ে আসাটা বিচার বিভাগীয় নিরপেক্ষতা যে একবারে শেষ হয়ে গেছে সেইটাই বুঝিয়ে দেয়। বাংলাদেশের সংবিধানের 33/2 অনুচ্ছেদ অনুযায়ী গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে আদালতে হাজির করা বাধ্যতামূলক।